একটা বাসে করে মুখোশ পরা কিছু লোক চ্যানেল বাংলা নিউজ অফিসের সামনে এসে দাঁড়ায়। তাদেরকে দেখে ভিতরে থাকা গার্ড তাদের দিকে এগিয়ে আসে, আর সেই মুখোশ পরা লোকগুলো তাদের উপরে গুলি চালিয়ে ফায়ারিং করতে করতে ভিতরে ঢুকে যায়। আর তখন সেখানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী লাইভ টক শো করতেছিল, বাংলাদেশকে পারমাণবিক শক্তিশালী দেশ বানানোর জন্য কথা বলতেছে। আর সেই লাইভ অবস্থায় মাস্ক পরা লোকগুলো মন্ত্রীর সামনে গিয়ে মন্ত্রীর উপরে গুলি চালায়, তারপরে ক্যামেরার সামনে এসে তার মুখোশটা খুলে ফেলে। এগুলা লাইভ হওয়ার কারণে পুরো দেশে সাথে সাথে সেই নিউজ ভাইরাল হয়ে যায়। মুহূর্তের ভিতরে সেখানে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশ, আর্মি, র্যাব এসে সেই বিল্ডিং ঘেরাও করে ফেলে। আর এদিকে পুলিশ কমিশনার আর অন্য সব মন্ত্রীরা নিজের জায়গা থেকে পাবলিককে শান্ত করার জন্য ইন্টারভিউতে বলতেছে পরিস্থিতি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। চোরের লিডার একজন রিপোর্টারকে ভয় দেখিয়ে জিজ্ঞেস করতেছে দেশের আবহাওয়া কেমন সেটা মানুষকে জানাতে হবে না, আর সেটা সেই রিপোর্টারকে জানাতে বলে, কিন্তু সেই রিপোর্টার এমন ভয়ে ছিল সে কোনো কথাই বলতে পারে না। তখন তাদের ভিতরের একজন লাইভে গিয়ে আবহাওয়ার নিউজ করে। দেশের সব থানাগুলোকে 10 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে, তাই দেশবাসীকে জানানো যাচ্ছে যে যে যেখানে অবস্থান করতেছেন সেখানেই থাকেন। আপাতত নিউজ এই পর্যন্তই। ভিতরে থাকা মানুষগুলো যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য তাদের ভিতরে একজন এসে বলে তাদের সাথে কোঅপারেট করতে। বাহির থেকে পুলিশ তাদেরকে আত্মসমর্পণ করার জন্য বলতেছে, আর তাদের যা যা দাবি আছে তার জন্য তারা নেগোশিয়েট করতে রাজি আছে। পুলিশের কথা শুনে সেই চোরের লিডারের মাথা গরম হয়ে যায়, আর তারা লাইভে যায়। লাইভে গিয়ে নেগোশিয়েট করার জন্য তাদের প্রথম ডিমান্ড জানায়, যেটা ছিল ধর্মমন্ত্রীকে পাঠাতে বলে। আর ওই মুহূর্তে ধর্মমন্ত্রী ছিল হসপিটালে, তার মায়ের চিকিৎসা চলতেছে, তার মায়ের খেয়াল রাখতেছিল। যখন ধর্মমন্ত্রীকে ফোন দিয়ে আসতে বলে, সে বলে আমার দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়, আমি ওখানে গিয়ে ওই ছেলের সাথে কি করব। তারপরে আবার লাইভ দেখায়, সেখানে সাবেক আইজি আর চ্যানেলের মালিককে ডাকতে বলে, সাথে আর একজন টপ ক্লাস দেখে রিপোর্টারকে নিয়ে আসতে বলে। তাদেরকে এসব করার জন্য 1 ঘন্টা সময় দেয়। আর সবাইকে একটু ভয় দেখানোর জন্য বাইরে থেকে একটা বাস ব্লাস্ট করে ফেলায়, সবাই তাতে ভয়ও পায়। 1 ঘন্টা পর সেই মন্ত্রী, আইজি আর চ্যানেলের মালিক, রিপোর্টার সহ সবাই ভিতরে যায় বুলেট প্রুফ ড্রেস পরে। তারপর রিপোর্টার তাকে প্রথম প্রশ্ন করে, আপনার এই চ্যানেল বাংলায় অ্যাটাক করার কারণ কি? তখন সে তার আগের কাহিনী বলে, যখন সে সুশীল সমাজের একজন রোমান্টিক যুবক ছিল। একদিন রাত্রে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে, তার গার্লফ্রেন্ডকে বলে সে বারবার চাকরির জন্য ইন্টারভিউ দিতেছে কিন্তু চাকরি হইতেছে না, বারবার ফেল করতেছে। মেয়েটার বাবার সাথে মিট করতে আসে, তখন মেয়েটার বাবা ক্যারাম খেলতেছিল। মেয়েটার বাবা তার মেয়েকে বাইরে যেতে বলে ছেলেটার সাথে পার্সোনালি কথা বলার জন্য। তখন তাদের ভিতরে কথায় কথায় আসে চাকরি না থাকলে তার মেয়েকে খাওয়াবে কি। তখন তার সাথে কথা বলে 2 মাসের সময় নেয়, এই 2 মাসের ভিতরে চাকরি ম্যানেজ করে তার মেয়েকে বিয়ে করার কথা বলে। 2 মাসের 1 মাস শেষ হয়ে যায় ইন্টারভিউ দিতে দিতে, কিন্তু তার চাকরি হয় না। তারপরে তার বাবার সাথে তর্ক হয়, তার বাবা একটুও সাপোর্ট করে না তার চাকরির জন্য। রাতে খাবার টেবিলে বসে তার বাবা তার ছেলেকে বুঝায় নিজের যোগ্যতায় যদি নিজেই দাঁড়াতে পারো তার থেকে বড় শান্তি আর কিছুতে নাই। পরের দিন চাকরির জন্য শহরে যায় তার গার্লফ্রেন্ডের থেকে বিদায় নিয়ে। শহরে গিয়ে সে তার এক ক্লোজ বড় ভাইয়ের বাসায় ওঠে। পরের দিন সেই বড় ভাই তাকে একটা রুম ম্যানেজ করে দেয় থাকার জন্য। আর সে ইন্টারভিউ পর ইন্টারভিউ দিতে থাকে, কিন্তু কোনো কাজে লাগে না। ফোন আর মেইলের জন্য ওয়েট করতে করতে হঠাৎ একদিন একটা মেইল আসে, আর মেইলটা দেখে প্রচুর খুশি হয়ে যায়। আর খুশি হয়ে প্রথমেই তার গার্লফ্রেন্ডকে জানায়। পরের দিন রেডি হয়ে সেই অফিসে যায় চাকরির জন্য জয়েন করতে। অফিসে গিয়ে সে নিজের পরিচয় দেয় যে সে স্বাধীন, আজকে তার জয়েনিং ডেট। তখন সেখানের একজন অফিসার তাকে সরি বলে যে চাকরিটা আসলে তোমার জন্য ছিল না, অন্য একজন আর হয়ে গেছে, ভুলে মেইলটা তোমার কাছে চলে গেছে। তারপরে সেই অফিসারের কাছে রিকোয়েস্ট করে, হাত পায়ে ধরে, কিন্তু সেখানে দারোয়ান তাকে বের করে দেয়। আর চাকরির খবরটা তো সবাইকে আগেই জানাই দিছে, এখন কি করবে? তার জন্য সেই বড় ভাইয়ের কাছে পরামর্শ চায়, এখন কি করা যায়। তার সেই বড় ভাই তাকে পরামর্শ দেয় রাতে পার্ট টাইম জব করবে আর দিনে চাকরি খুঁজবে। তার গার্লফ্রেন্ডকে জানানোর চেষ্টা করে যে চাকরিটা আসলে তার হয় নাই, কিন্তু তার গার্লফ্রেন্ডের বাসায় অনুষ্ঠান থাকার কারণে তার কথা কিছুই বুঝতে পারে না। তারপর থেকে সে মিথ্যা বলা শুরু করে দেয়, আর মিথ্যা বলতে বলতে সেটার অভ্যাস হয়ে যায়।
চাকরি ছাড়া তার লাইফটা খুবই কষ্টে কাটে। একদিকে টেনশন, অন্যদিকে ইন্টারভিউ, আর মিথ্যা তো আছেই। আর যেদিন তাদের বিয়ের ডেট ছিল ওই দিন তার একটা ইন্টারভিউ ছিল, আর ওই ইন্টারভিউতে তার চাকরিটা হয়েও যায়। আর তাদেরকে বলে বিয়েটা করে এসে চাকরিতে জয়েন করবে। বাড়িতে যাওয়ার জন্য বাসে উঠে বসে, তখন কিছু আন্ডারকভার পুলিশ এসে তাকে বাস থেকে তুলে নিয়ে যায়। মার্ডার মামলার আসামি বানিয়ে রিমান্ডে তার অবস্থা খুবই খারাপ বানিয়ে দেয়। আর এদিকে সময় মতো না আসার কারণে তার বিয়েটা ভেঙে যায়। বিয়েটা ভেঙে যাওয়ার কারণে মেয়েটা সুইসাইড করে নেয়। আর এখন এই স্টোরি লাইভে বলতেছে। আর এদিকে পুলিশ ভিতরে ঢুকে যায়, আর ভিতরে গিয়ে ফায়ারিং করতে করতে অনেকগুলো চোরকে ভয় করে দেয়। আর স্বাধীন সেটা বুঝতে পেরে টকশো থেকে 2 মিনিটের ব্রেক নেয়। পুলিশ আর তাদের ভিতরে অনেক বড় ধরনের ঝামেলা বাজে, অনেকগুলো পুলিশ সে খতম করে দেয়। আর পুলিশের মেইন অফিসারকে নিয়ে যাইতেছিল, সেই মুহূর্তে সেই রিপোর্টার এসে স্বাধীনের দিকে গান তাক করে, লাইভ রুমের দিকে নিয়ে যায়। কিন্তু অন্য সব চোরদের পিস্তল মন্ত্রীর দিকে তাক করা ছিল, তার জন্য তাকে ছাড়তে বাধ্য হয়। পরিস্থিতি আবার চোরদের সাপোর্টে চলে যায়। অন্যদিকে সেই লাইভ দেখে পুরনো পুলিশ অফিসার স্বাধীনকে মার্ডার মামলার সন্দেহে কিডন্যাপ করছিল, সে তার অ্যাসিস্ট্যান্টকে পুরনো ফাইল খুঁজতে বলে। 2 মিনিট বিরতির পর আবারও লাইভ শুরু হয়ে যায়। রিপোর্টার স্বাধীনকে জিজ্ঞেস করে আপনি কিভাবে সেই মুহূর্তে জেলে থাকা অবস্থায় তার প্রেমিকার মৃত্যুর খবর পেলেন। তখন জেলের ভিতরের কাহিনী দেখা যায়, জেলের ভিতরে তার সাথে কি কি হয়েছে। জেলের ভিতরে ওই দিন কিছু পুলিশ অফিসার এসে তাকে ভিডিও দেখায়, যে ভিডিওতে ছিল তার বাবা সুইসাইড করছে, আর সেখান থেকে জানতে পারে তার গার্লফ্রেন্ডের কথা। আর এসব দেখে স্বাধীন জেলখানার সবাইকে এক এক করে খতম করে সেখান থেকে বের হয়ে যায়। মেইন অফিসারের গলা তাদের সামনে নিয়ে যায়, আর সব কনস্টেবল গুলোকে মাইরা একবারে পুরো জেল ভর্তি করে ঝুলাই রেখে দেয়। ওখান থেকে বের হয়ে শুরু হয় মেইন প্ল্যানিং। তারপরে সেই রিপোর্টার আর মন্ত্রীদের সাথে কথা হয়, তাদের অনেক প্রশ্ন করা হয়, কিন্তু সেগুলো তারা এড়িয়ে যেতে চায়, উত্তর দিতে চায় না। স্বাধীন বলে এদেরকে প্রশ্ন জিজ্ঞেস করার আগে উত্তর দিবে, আমি সেই ব্যবস্থা করতেছি। তখন সেই ধর্মমন্ত্রীর মাকে কিডন্যাপ করে নিয়ে আসে, আর ধর্মমন্ত্রীকে বলে যদি উত্তর না দেয় তাহলে কি করবে সেটা তো জানি। ধর্মমন্ত্রী ভয় পেয়ে সবকিছু বলে দেয়, আর সব দায় আমজাদ মনসুর আর আরমান মনসুরের দিকে চাপায়। তারপরে দেখায় আমজাদ মনসুরকে, সে বলে আরমান কই। সে আবার তার গাড়িতে বসে নারী নিয়ে মজা করতেছিল, সেই মুহূর্তে তার নিজের গার্ড তাকে একটা ডাক দিছিল। গাড়ি থেকে বের হয় সেই গার্ডকে অনেক মারধর করে। বাসায় এসে তার বাবার সামনে অনেক ক্লান্ত হয়ে চেয়ারে বসে পড়ে। তার বাবা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, এত গামছু কেন। সে বলে এক্সারসাইজ করছি। তারপর তার বাবা বলে জানি তো কি এক্সারসাইজ করছিল। তাকে বলে জরুরি মিটিং আছে, ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হইতে ওয়াশরুমে যায়, আর সেই ওয়াশরুমে বসে নেশা করা শুরু করে। আর নেশা করতে দেখে একটা লোক তাকে বাধা দেয়। বাধা দেওয়ার কারণে তার অনেক রাগ উঠে যায়, আর রাগের মাথায় তাকে শুট করে দেয়। এটা শুনে তার বাবা অনেক রেগে যায়। যাকে মারে সে অনেক বড় একজন বিজনেসম্যান ছিল। এসব চাপা দিতে এই মন্ত্রী, পুলিশ আর নিউজ চ্যানেলের মালিকরা অনেক টাকা খেয়ে অন্য একটা ছেলেকে ফাঁসাইতে বলে, আর সে ছিল এই স্বাধীন। আর এই নিউজ শুনে পাবলিক পুরো ক্ষেপে যায়, আর সব অফিস আর ওই সকল মন্ত্রীদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙাচুরা শুরু করে, আর তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে যায়। আর সব পাবলিক স্বাধীনের ফ্যান হয়ে যায়, সব স্বাধীনের পক্ষে চলে যায়। অন্য সব চোররা সাধারণ মানুষের সাথে মিশে যায়, কিন্তু স্বাধীন সেখান থেকে যায় না। সেই রিপোর্টার স্বাধীনকে জিজ্ঞেস করে আপনি কেন গেলেন না। সে বলে আমি স্যারেন্ডার করব, কিন্তু পাবলিক তাকে স্যারেন্ডার করতে দিবে না। তার জন্য সবার সামনে গিয়ে বোঝায় যে প্রতিটা অপরাধের শাস্তি তাকে পেতে হবে, আমিও চাই আমার শাস্তিও হোক। পুলিশ স্বাধীনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তখন দেখা যায় আসল প্ল্যানিং কি ছিল। এই যে রিপোর্টার ছিল তার ভাইকেও সেই জেলে কিডন্যাপ করে রাখছিল, আর তার ভাইকে পুলিশ সেই জেলে বসেই মেরে ফেলছে। তার জন্য স্বাধীনের সাথে সেই রিপোর্টার আগেই জড়িত ছিল। পুরো প্ল্যানিং এর মাস্টার মাইন্ড ছিল এই রিপোর্টার আগে থেকেই জানতো যে কি হবে। জেলে নিয়ে যাওয়ার সময় একটা পুলিশ অফিসার স্বাধীনকে বলে স্বাধীন তুমি আজকে যা করলা কেউ করতে পারবে না, তুমি রিয়েল হিরো। ঠিক তখনই মুখোশ পরা কিছু লোক এসে পুলিশগুলোকে মেরে স্বাধীনকে নিয়ে চলে যায়, আর সে বলে আমি হিরো না, আমি ভিলেন। এদিকে আরমান মনসুরকে দেখায়, যাকে বন্দি করে রাখছে তার বাবার কথা মতো। সেখান থেকে সে পালিয়ে যায়। পুলিশ পুরনো রিপোর্ট দেখে জানতে পারে তারা যাকে স্বাধীন নামে চিনে আসলে সে স্বাধীন না, তার নাম মিখাইল। সে স্বাধীন নামে ওই ছেলেটার স্টোরি কপি করছে।
আর এই আসল স্বাধীন জেলে বসে মিখাইলের জন্য বন্দুকের সামনে এসে মারা খায়। মিখাইল ছিল মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, যাকে 17 বছর ধরে পুলিশ খুঁজতেছে। তখনই খবর আসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের সব গোল্ড ডাকাতি হয়েছে। যেই টিমটা চ্যানেলে অ্যাটাক করছিল তাদের অন্য একটা টিম ওখানে ডাকাতি করছে। যখন সব পাবলিক আর পুলিশের নজর চ্যানেলের দিকে ছিল, এখন একজন পুলিশ বলে মিখাইলকে ধরতে হবে, সে আকাশে থাকুক আর পাতালে থাকুক। আর সেই রিপোর্টার বলে আমি শেষ পর্যন্ত দেখে ছাড়বো। তখন অন্য এক গ্যাংস্টারকে দেখা যায়, তাকে তার লোকেরা বলতেছে বস, সুড়ঙ্গ খুলে আমরা যে ব্যাংক লুট করার কথা ছিল ওইটা মিখাইলের লোকজন কইরে ফেলাইছে। বিষয়টা আমি, আপনি আর আপনার ম্যানেজার জানতো, আমাদের ভিতরে কেউ এই বিষয়টা লিক করছে। তখন সে বলে তোর মতো 72,000 বান্দর বন্দাই আমি। আমার টাকা কেউ নিতে পারবে না, জায়গায় জায়গায় ছিঁড়ে করে দেবো, ঘুমাইতে পারবে না। আমি মাসুদ, সুরঙ্গ মাসুদ। লাস্টে দেখা তাণ্ডব 2 লোডিং, মানে তাণ্ডবের এটার পার্ট 2 আসবে, ঠিক আছে।